বাজারে জামে মসজিদে ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সংঘর্ষ। আহত উভয় পক্ষের অন্তত ২০ জন। মসজিদে আটকে রাখা হয়েছে জামায়াতের অর্ধ শতাধিক নেতাকর্মীকে। আজকে আমরা একটা বেশ উত্তেজনাকর ঘটনা নিয়ে কথা বলবো। ঘটনাটা নোয়াখালীর একটা মসজিদের, যেখানে বলা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠানের মাঝখানে রাজনৈতিক সংঘাত হয়েছে। চলুন তো দেখি আসলে কি ঘটেছিল। তো প্রশ্নটা হলো, কোরআন পাঠের একটা আসরে মানে একটা শান্তিপূর্ণ অনুষ্ঠানে সত্যি সত্যি হামলা হয়েছিল? এই প্রশ্নটাই কিন্তু পুরো ঘটনার কেন্দ্রে, আর আমরা চেষ্টা করব এর বিভিন্ন দিক খতিয়ে দেখার। আচ্ছা, তো সবার আগে চলুন একদম বেসিক ফ্যাক্টগুলো জেনে নিই। মানে কোথায় ঘটল, কখন ঘটল, আর রিপোর্টে ঠিক কি বলা হচ্ছে। দেখুন, জায়গাটা হলো নোয়াখালীর সদর উপজেলার কাসেম বাজার জামে মসজিদ, আর তারিখটা ছিল ১৯ অক্টোবর ২০২৫। তো একটা নির্দিষ্ট জায়গা আর সময়ের উল্লেখ থাকায় ঘটনাটা একটা বাস্তব ভিত্তি পাচ্ছে, তাই না? রিপোর্টে যেভাবে বলা হচ্ছে, ঘটনাটা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে ঘটেছে। প্রথমে আসরের নামাজ শেষ হলো, তারপর কোরআন তালিম মানে পাঠদান শুরু হলো, আর ঠিক ওই সময়েই মানে ধর্মীয় আলোচনার মাঝখানেই এই হামলার ঘটনাটা ঘটে। বুঝতেই পারছেন এটা পরিস্থিতিকে কতটা সংবেদনশীল করে তুলেছে। আর এই গণ্ডগোলের ফলে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ৩ থেকে ৪ জন আহত হয়েছেন। সংখ্যাটা যাই হোক না কেন, একটা মসজিদের ভেতরে এই ধরনের ঘটনা কিন্তু নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা ঘটনাটা জানলাম। এবার চলুন দেখি কারা এর সাথে জড়িত। মানে কে অভিযোগ করছে আর কার বিরুদ্ধে অভিযোগটা তোলা হচ্ছে। এখান থেকেই কিন্তু ঘটনার রাজনৈতিক দিকটা পরিষ্কার হতে শুরু করবে। তো অভিযোগটা করছে ইসলামী ছাত্র শিবির, আর তাদের অভিযোগের আঙুলটা একদম সরাসরি স্থানীয় যুবদল নেতা ফারুক আর তার লোকজনের দিকে। এখানে একটু বলে রাখা ভালো, ছাত্র শিবির হল জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, আর যুবদল হল বিএনপির যুব শাখা। মানে বোঝাই যাচ্ছে এটা ছাত্র রাজনীতির দুইটা ভিন্ন ধারার মধ্যে একটা সংঘাতের ছবি। অভিযোগটা যে কতটা সিরিয়াস সেটা ছাত্র শিবিরের শহর সেক্রেটারির এই কথাটা শুনলেই বোঝা যায়। তিনি বলছেন চোখ তুড়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ভাবুন একবার, এই কথাটা কিন্তু শুধু একটা সাধারণ মারামারির হুমকি না, এর মধ্যে একটা ভয়ঙ্কর বার্তা আছে। তো এই হুমকির পর ছাত্র শিবির কিন্তু নিজেরা কোনো অ্যাকশনে না গিয়ে বরং আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। তারা সুধারাম থানায় একটা জেনারেল ডায়েরি মানে জিডি করে। এই জিডি করা মানে হলো তারা ঘটনাটা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানালো এবং তদন্তের জন্য আবেদন করল। একটা স্থানীয় ঘটনা হলেও এটা কিন্তু খুব তাড়াতাড়ি জাতীয় পর্যায়ে রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। চলুন এখন দেখি বিভিন্ন মহল থেকে কী ধরনের রিয়াকশন বা বিবৃতি এসেছে, যা বিষয়টাকে আরও বড় করে তুলেছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির বক্তব্যটা কিন্তু খুবই স্ট্রং। তিনি শুধু হামলার নিন্দাই করেননি, হামলাকারীদেরকে নব্য ফ্যাসিস্ট আর কোরআন বিদ্বেষী বলেও উল্লেখ করেছেন। এই শব্দগুলো কিন্তু এমনি এমনি ব্যবহার করা হয়নি। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে এটা শুধু একটা সাধারণ হামলা না, এটা একটা আইডিওলজিক্যাল বা আদর্শিক লড়াই। আর তারা কিন্তু শুধু বিবৃতি দিয়েই থেমে থাকেনি, বরং প্রশাসনকে ২৪ ঘণ্টার একটা আল্টিমেটাম দিয়েছে হামলাকারীদের গ্রেফতার করার জন্য। বুঝতেই পারছেন, এই ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়াটা পরিস্থিতিকে আরও গরম করে তোলে আর প্রশাসনের ওপরও একটা বড় চাপ তৈরি করে। কেন্দ্রের পাশাপাশি তাদের নোয়াখালী শহর শাখাও একটা বিবৃতি দেয়। সেখানেও একই রকম কড়া কথা, যেমন এই হামলাকে সন্ত্রাসী কায়দা বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষকে নব্য ফ্যাসিবাদী বলা হয়েছে, আর একটা হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যে তাদের ধৈর্যকে যেন কেউ দুর্বলতা না ভাবে। মানে সব মিলিয়ে তাদের সংগঠনের অবস্থান যে খুবই শক্ত সেটাই পরিষ্কার। আচ্ছা, এত সব রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ আর আল্টিমেটামের পর পুলিশের দিক থেকে কি বলা হলো? চলুন এবার সেই প্রাতিষ্ঠানিক বক্তব্যটা একটু শুনি।
পুলিশের প্রতিক্রিয়াটা কিন্তু ছিল একেবারেই অন্যরকম। জেলা পুলিশ সুপার খুব প্রফেশনাল একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি কোনো পক্ষে না গিয়ে একদম নিরপেক্ষভাবে জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। মানে রাজনৈতিক উত্তেজনার বাইরে গিয়ে এটা ছিল একটা নিয়ন্ত্রিত এবং শান্ত প্রতিক্রিয়া। তো এই পুরো ঘটনাটা দেখার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় আসে। যখন রাজনৈতিক দ্বন্দ্ব বা সংঘাত মসজিদ বা মন্দিরের মতো ধর্মীয় জায়গাগুলোতে ঢুকে পড়ে, তখন আমাদের সমাজের উপর এর প্রভাবটা ঠিক কী দাঁড়ায়? এই প্রশ্নটা নিয়ে ভাবার দায়িত্বটা না হয় আপনাদের উপরই ছেড়ে দিলাম।